দর্শক সবাইকে ওয়েলকাম করছি এক্সট্রামিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি। সঙ্গে রয়েছে মৌসুমী মোর, আমার সঙ্গে আজকে রয়েছেন আমার ভীষণ ভালোবাসার একজন মানুষ, এবং যে মানুষটি কোনো আড্ডায় থাকলে আড্ডা জমে একেবারে ক্ষীর হয়ে যায়। আর সেই মানুষটিকে বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে যদি আমি উইকেট রক্ষকের কথা বলি তাহলে তিনি আসলে ওয়ান অফ দ্য বেস্ট, এবং সেই সাথে আমাদের ভালোবাসার ফরমার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম খালেদ মাসুদ পাইলট রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কেমন আছেন আপনি? খুব ভালো, অনেকদিন পর দেখা হলো। আজকের যে ভোরের ম্যাচ এবং গতকালকের যে ম্যাচটা আমরা বলছিলাম যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, দুই চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই, নিশ্চয়ই সেই ম্যাচটা দেখা হয়েছে। অবশ্যই, আমার মনে হয় যে ম্যাচ দেখেছি এবং অনেক মানুষই দেখেছে। গুড ম্যাচ। আমি বলবো যে চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্য দাবিদার যারা, তার মধ্যে দুটো টিম কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, সাথে ইন্ডিয়া আছে, ভারত দু একজন আছে। এই দুটো টিমের খেলা কিন্তু একই টাইপের, একই স্টাইলে খেলে। বাট আমি বলবো যে অস্ট্রেলিয়ার সবসময় একটু আলাদা একটু টিম। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটোই সমানে সমান খেলা হয়, বাট অস্ট্রেলিয়াকে সবসময় আগে রাখবো, বিকজ চ্যাম্পিয়ন একটা হ্যাবিট। যে কোনো জিনিসের কিন্তু একটা ব্যাপার থেকে পরীক্ষা অনেকেই দেয়, কিন্তু কিছু কিছু মানুষ ফার্স্ট হয়। অস্ট্রেলিয়া এমন একটা টিম যে ওরা লাস্ট বল পর্যন্ত ছাড়ে না। তো আজকে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান স্টার্ট যখন ব্যাটিং করলো এবং তারা কিন্তু এগেনস্ট ইংল্যান্ড এত ভালো বোলিং অ্যাটাক, তার এগেনস্টে 200+। ইংল্যান্ড কিন্তু স্টার্টিংয়ে বাটলার এবং সল্ট দুজনে খুব সুন্দর যাচ্ছিল, বাট আমি বলবো আল্লাহকিলি এই মাঝখানে যে ব্রেক থ্রু হলো এবং এই ব্রেক থ্রুর পরে তারা আর বড় ধরনের রান করতে পারে নাই, বাট পরে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 9 ওভারে তারা অলরেডি 92 করে ফেলেছে, 2 উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের কথা যদি বলি, তারাও সেম 9 ওভার 9.5 ওভারে তখন মানে 2 উইকেট গেছে এবং 92 রান। বাট কেন যেন সামহাও ইংল্যান্ড আসলে ঘুরে দাঁড়াতে পারেনি, বা এত মানে লং রানের যেই দৌড়টা, সেটা আসলে খুব একটা আমি ওইটাই বলছিলাম যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মানে এই দুটো টিমের মধ্যে এই জায়গাতেই পার্থক্য। অস্ট্রেলিয়া টিম কখনো ছাড়তে চায় না, লাস্ট বল পর্যন্ত ধরে রাখে। দুটো টিমেই কিন্তু সোজা যাচ্ছিল সুন্দর। আমি বলবো যে গ্রাফটা যেটা অস্ট্রেলিয়ার, সেটা 9 ওভারে 90, তারপরে যাচ্ছে 20 ওভার কিন্তু কম্প্যাক্ট ব্যাটিং করেছে, পুরো টাইট ব্যাটিং করেছে এবং 201 করেছে। ইংল্যান্ডও কিন্তু সেম ওইভাবে ওই গতিতে যাচ্ছিল, 6 ওভার 8 ওভার 7 ওভার প্রত্যেকটা ওইভাবে যাচ্ছিল। 9 ওভার পর্যন্ত তারা একসাথে একই রকম ছিল। তো তারপরে যে কিন্তু পরবর্তীতে যখন কলাপস করলো, তখন এই সময়টাতে আমার মনে হয় অস্ট্রেলিয়া পুরো চেপে ধরছে। আপনার পছন্দের তালিকায় কোন টিম, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড? আমি বলবো যে ওয়ার্ল্ডের বেস্ট টিম আমি সবসময় অস্ট্রেলিয়াকে ধরি, বিকজ হচ্ছে যে ইন্ডিয়া টিম নো ডাউট অবশ্যই ভালো, ইংল্যান্ড টিম নাম্বার 3-4 দিকে যাবে, বাট অস্ট্রেলিয়া এমন একটা টিম যে আমি প্রথমে বলছিলাম যে এদের চ্যাম্পিয়ন হওয়ার যে অনেক আগে থেকে, মানে আমরা যখন থেকে খেলি তখন থেকে দেখি অস্ট্রেলিয়া সবসময় যে কোনো ওয়ার্ল্ড কাপে দেখবেন অনেক চ্যাম্পিয়ন, তাদের রেকর্ড ভরা। তো যে কোনো জিনিসে কিন্তু এটা আপনার মানুষ তো দেখবেন ম্যারাথনে অনেকেই দৌড়ায়, কিন্তু কিছু মানুষ আছে যে ট্রফি নেওয়ার জন্য দৌড়ায়, আর কিছু মানুষ আছে যে পার্টিসিপেট করার জন্য দৌড়ায়। এক্স্যাক্টলি, অস্ট্রেলিয়া হচ্ছে ট্রফি নেওয়ার জন্য দৌড়ায়। আমি একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি। বাংলাদেশ ম্যাচটা জিতে গেল শ্রীলঙ্কার সঙ্গে, আমাদের একটা স্বস্তি পেয়েছি আমরা একটু। বাট স্বস্তি মানে এই না যে আমরা একদম টেনশন মুক্ত হয়ে গেছি, কারণ সামনে আরও 3টা ম্যাচ। সাউথ আফ্রিকার সঙ্গে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ, তারপরে নেপাল এবং নেদারল্যান্ডস রয়েছে। সো শ্রীলঙ্কার ম্যাচ থেকে যদি আমি ধরি, আসলে আগামীকালকের ম্যাচের জন্য বাংলাদেশকে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং কি কি চেঞ্জেস আনতে হবে? প্রথমে হচ্ছে তো ধরেন আমরা তো অবশ্যই একটা জয় খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড কাপ স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব খারাপ সময় যাচ্ছিল দুটো টিমের জন্যই, শ্রীলঙ্কারও তাই বাংলাদেশও তাই। সেখান থেকে বাংলাদেশ সাকসেস রেজাল্ট পেয়েছি আমরা, কিন্তু রেজাল্ট পেলেও আমার কাছে মনে হয় যে আমাদের এখনও পুরো 100% পারফেক্ট হয়ে যায় না। আমরা হয়তো আউটকাম কিছু পেয়েছি, যেমন হয়তো মাহমুদুল্লাহ ফিনিশিং দিয়েছে, লিটন দাস এবং তৈরিদায় একটা ভালো সুন্দর একটা ইনিংস বিল্ড আপ করেছে পার্টনারশিপ, আর বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো বল করেছে, মোস্তাফিজ, তাসকিন, রিশাদ, 3-4 জনের সবাই ভালো বোলিং করেছে অলমোস্ট, সাকিব বাদে। তো এইটা ভালো হয়েছে, কিন্তু ওরা অনেক ভুল করেছে, আবারও সেম সেই টপ অর্ডার আবারও ব্যর্থ, নিয়ে গেছে একটু। এবং আমি বলবো শ্রীলঙ্কাও কিন্তু ভুল করেছে। শ্রীলঙ্কা কিন্তু প্রথম 13-14 ওভারে কিন্তু তারা ডমিনেট করেছিল, অলমোস্ট 160-150+ রান হচ্ছিল, সেখানে তারা ভুল করেছে, 125 করেছে। এই যে জয়টা হয়েছে, এখন আমাদের আসলে আর পিছন দিকে না তাকায়, ল্যাকিংস তো অবশ্যই আছে, সৌম্য সরকার রানে নাই, শান্ত রানে নাই, টপ অর্ডারে রান হচ্ছে না, সাকিব ওইভাবে রান করছে না, তো সব কিছু মিলে তারপরে তো আপনাকে জিততে হবে। তো এইসব পিছনের দিকে না তাকে যে জায়গায় দুর্বলতা আছে এবং যে মাঠে খেলা, নিউ ইয়র্কে যে মাঠে খেলা, হাই স্কোরিং রান হচ্ছে না, লো স্কোরিং রান হচ্ছে, তো খুব বেশি রানের চিন্তা না করে 150+ রানের চিন্তা করা ভালো, এবং 150+ কম্প্যাক্ট ব্যাটিং করা, টপ অর্ডারকে রান করতে হবে, উইকেটে থাকো রান করতে হবে, এবং সাধারণত আমি বলবো যে আমাদের বোলিং ফিল্ডিং দিয়ে কিছুটা কাভার করা, এবং রিশাদ হতে পারে আমাদের ট্রাম্প কার্ড। একদমই তাই, বিকজ সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের ম্যাক্সিমাম খেলোয়াড়দের স্পিনে একটু প্রবলেম হয়। র্যাপিড ফায়ারে যাব, খুবই সহজ প্রশ্ন এবং এগুলো সবই আপনার জানা, তারপর আসলে করছি না সবকিছু জানা নাই, দুনিয়া সবকিছু জানা নাই, শোয়ের যেটা নিয়ম আর কি। ইন্ডিয়া টিমের কোন ক্রিকেটার
প্রথম ইন্টারন্যাশনাল টি20-তে সেঞ্চুরি করেছিলেন? বিরাট কোহলি নাকি না এরকম না হতে না পারে? না 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 না। আমি বলতে পারবো না, এই একদম খুব কাছে। তাহলে এটা আশরাফুল আমি বলতে তাহলে পারবে সব। বলে দেই, আশরাফুল ভাই বলতে পারবে সব। আরে আশরাফুল সব মুখস্থ। সে তো ও শুধু হচ্ছে রেকর্ড হোল্ডার, মানে আপনি জানেন মাথার মধ্যে কম্পিউটারে কিছু নাই, যা ওর কাছে সব আছে। হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর আসলে কার, কোন ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়ান প্লেয়ারের ইন্টারন্যাশনাল টি20 ম্যাচে? এটা তো ওপেনার ছাড়া কি হবে, ওপেনারই হবে। এখানে টেন্ডুলকার থাকতে পারে, এখানে রোহিত শর্মা, মনে হয় রোহিত শর্মা হতে পারে। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, রোহিত শর্মা। না, সারা তো ওপেনার ব্যাটসম্যানদেরই হওয়ার কথা। আর টি20 ইন্টারন্যাশনালে ইন্ডিয়ার কোন প্লেয়ার সবচেয়ে ফার্স্টেস্ট 50 করেছিল? যুবরাজ হতে পারে মনে হয়। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। তো পারছেন সব আপনি। না, যে 6টা 6 মারছিল এরকম কিছু একটা ঘটনা আছে। এক্স্যাক্টলি, কথা সত্য। এবার যদি যাই, ক্যাপ্টেন কুল বলা হয় কাকে? খুবই সহজ। ক্যাপ্টেন কুল তো আমি জানি ধোনি, আর কি আছে হ্যাঁ, দুনিয়ায়। ধোনি। উত্তর সঠিক হয়েছে। টি20 ইন্টারন্যাশনালে প্রথম সেঞ্চুরি করেছেন কোন পাকিস্তানি ক্রিকেটার? শোয়েব মালিক। না, এস রয়েছে তার নামের আগে। একটা প্লেয়ার চেঞ্জ হয়েছে আরেকটু সহজ পাকিস্তানে। করে দিলে বলে দিব। হ্যাঁ। আহমেদ শেহজাদ। আহমেদ সিজাদ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। টি20 ইন্টারন্যাশনালে পাকিস্তানি কোন ক্রিকেটার হচ্ছে হাইয়েস্ট উইকেট টেকার? টি20-তে হ্যাঁ আফ্রিদি। হ্যাঁ, আফ্রিদি, উত্তর সঠিক হয়েছে। সো আমি আমি যদি তোমার উল্টা একটু ইয়ে দিয়েছিলাম, কোশ্চেন ও দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। যদি আমি বলি যে পাকিস্তানি কোন ক্রিকেটারকে খুব আলাদা একটা নামে ডাকা হয়? ও বুম 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 হচ্ছে শহীদ আফ্রিদি, সহজ, সবাই হ্যাঁ, জানে উত্তর বুম বুম সঠিক। আফ্রিদি। আচ্ছা, আপনার এই আলুর গল্পটা আমি শুনতে চাই। এটা একটা ফানি গল্প আছে এবং আপনি বোধহয় তাকে ওই মানে না না, একদম- এই মানুষকে জানানো যাবে না। না না, হ্যাঁ, এটা হ্যাঁ। বলেছে অলরেডি লাইভে, ট্রাস্ট মি। মানে সুমন ভাই বলছে এবং আপনি সম্ভবত মাঠে ওনাকে বলেছিলেন এই আলুর কথাটা। আমি শুনেছি যে কোনো একটা বিষয় নিয়ে ওনার সাথে আপনি ওনাকে যে আলু বলেছিলেন এবং উনি সেটা বুঝতে পেরেছিল এবং একটু মাইন্ড করেছিল। না, মাইন্ড আপনি যখন মাঠে খেলবেন, আপনি যখন স্লেজিং করবেন, তখন তার নিশ্চয়ই আপনাকে সে হুজুর করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মাইন্ড গেম বলতে বলছে যে ধরেন আপনাকে স্লেজিং তো সবসময় সব প্লেয়ারের সাথেই হয়, সেটা যে কোনো দেশের হতে পারে, যে কোনো প্লেয়ারের সাথে হতে পারে। ম্যাচ জেতার জন্য আপনি মাঠে যেমন ট্যাকটিক্যাল জায়গাগুলো চিন্তা করছেন, ঠিক মাঠের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক কিছু থাকে যে জিনিসগুলো বললে পরে হয়তো একটা উইকেটের সম্ভাবনা থাকে। তো সেই জিনিসগুলো হয়তো ট্রাই করতাম, বাট স্লেজিং কখনোই পার্সোনালি করা ভালো না, যে ফ্যামিলি নিয়ে বা কিছু নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তাকে বলতাম যে আমাদের যেমন গোটা বাংলাদেশে যখন খেলা হতো বা বিদেশে যখন খেলা হয়, ইনজামুল হক যখন মাঠে নামতো, তখন দেখবেন গ্যালারি থেকে নামার সময় কিন্তু আলু আলু শুরু করতো, বিকজ তার ফিগারটা ছিল মোটা সোটা। হ্যাঁ। তো সবাই আলু আলু বলতো, এবং আলু বললে সে একটু মানে খেপে যেত, দর্শকের উপরে খেপে যেত, এবং তার একটা হিস্ট্রিতে ছিল। কিন্তু সাধারণত অনেক সময় মোটা মানুষদেরকে আপনি যদি বলেন এরকম আলু আলু, সে খেপে। সেই যখন ব্যাটিংয়ে আসলো পাকিস্তানে, তখন আমি টেস্ট ম্যাচে হ্যাঁ। তা আমি পিছনে কিপিং করছি, এবং আমি বিভিন্ন প্লেয়ারের সাথে এরকম করেছি অনেক সময়, শুধু আমি ইঞ্জামেরটা বলছি। তো রানের খুব খরা যাচ্ছে, খুব খারাপ সময় যাচ্ছে তার। আমি চাচ্ছি যে তাকে ডিস্টার্ব করা, মানে মানে তার যেন বলের দিকে মনোযোগ না থাকে, হ্যাঁ। বিকজ সে তো চাইবে রান করার জন্য, এবং হ্যাঁ। খুব মানে ইউজফুল প্লেয়ার, সুপার প্লেয়ার ছিল ইঞ্জামুল হক। তো আমি চাচ্ছি যে কী করে উইকেটের দরকার এবং তাকে ডিস্টার্ব করা। যে তখন বললাম যে ইঞ্জি ভাই, ও তো চাচ্ছে যে ও জানে যে আমি অনেক কথা বলতে পছন্দ করি। তো যখন ডাক টাক দেওয়ার পরে বলতেছে, ও তো সারাক্ষণ আমি ডেকে যাচ্ছি পিছন থেকে, ও তাকানোর চেষ্টা করছে, তাকাবে না। হ্যাঁ। আমি যে ডেকে যাচ্ছি, ইঞ্জি ভাই শোনো না। তো আমি আবার একটু ওনাদের হিন্দিতে বলছি যে ইঞ্জি ভাই, মানে উর্দুতে। হ্যাঁ মানে ওই স্টাইল, হ্যাঁ, ওদের হ্যাঁ, স্টাইলে। তো বলছে যে ইঞ্জি ভাই আপকো ইয়ে সব আলু আলু কি বলতে হয়। তো প্রথমে আমি বলি নাই, প্রথমে বলছে তাকাইছে, বলো কিয়া হ্যাঁ। আমি বলছি ইঞ্জি ভাই এক বাতাও। বলছো বলো কি। তো আমি বলছি যে আপকো ইয়ে সব, এমনি তো খেয়ে পাচ্ছে, রান টান নাই, হ্যাঁ। আর আমি ওর মধ্যে কথা বলার চেষ্টা করছি। তো কি আমি বলছি যে আপকো সব আলু আলু কি বলতে হয়। তো এমন খ্যাপা খেপছে, এবং মনে তো মেরা ছোট ভাই কা তারা হ্যাঁ, তো মেরা সাথ বাত মেরে তো মার দোঙ্গে। তো যাই হোক, এটা পার্ট অফ দ্য গেম, এটা আমরা মজা করি। হ্যাঁ। তার মানে এই না, তার অফ দ্য ফিল্ড কিন্তু খুব ভালো সম্পর্ক আবার। তো অ্যাট দ্য এন্ড আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট হচ্ছে উইকেটটা নেওয়া, তাকে ডিস্টার্ব করে তার মনোযোগটাকে অন্যদিকে টার্ন করার জন্যই হয়তো এই কথাগুলো কাজ করেছিলাম। এরকম আমরা কতজনের সঙ্গে করেছেন? কতজনের সাথে এরকম যুদ্ধ হয়েছে মাঠের মধ্যে, স্লেজিং, মুরালিধরনের সাথে ফাটাফাটি অবস্থা, মানে আম্পায়ার সহ। ও আমাকে কি যেন ব্যাপার বলেছে, আর আমি বলছি ওই চাকার, এই নিয়ে আম্পায়ারের সাথে অনেক ধরেন কথাবার্তা হয়েছে। তখন তো অলরেডি চাকিংয়ের জন্য তাকে কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল, আইসিসিতে রিপোর্ট হয়েছিল ওনার চাকিং নিয়ে আমার আগে। তো সেই যেহেতু আমাদের সে বল করছে, তো আমাকে আউট করার জন্য ও আর পিছনে সাঙ্গাকার আর জয়বর্ধনের পিছনে অনেক স্লেজিং করে যাচ্ছে। তো তখন ওরাও যেমন করছে, আমি আবার এটা এনজয় করতাম। আমি আমার মাঠে কথা বলতে খুব পছন্দ করতাম, এবং ব্যাটিংয়ে যাওয়ার আগে দেখা গেলো যে ডানে বামে যে থাকতো তার সাথে শুধু গল্প করতাম, খেলা দেখছি আর ডানে বামে গল্প করছি, মানে যেন প্রেশার নেবো না। তো এইভাবে মানে থাকে না, এইটা মানুষ এইভাবে চিন্তা করে। কালকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্তভাবে জয়লাভ করেছে, যদিও প্রতিপক্ষ হচ্ছে উগান্ডা, এবং আমি ভুল না করলে 134 রানের জয়।
সো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আপনার একটা দারুণ গল্প রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা একবার খেলতে গেছি টেস্ট ম্যাচ, সেই টিমে ব্রায়ান লারা, ক্রিস গেল, সুপার টিম, বাহ। এবং শিবনারায়ণ চন্দ্রপাল, সারওয়ান নামে তখন একটা ভালো প্লেয়ার ছিল। তো পুরা সলিড ওয়েস্ট ইন্ডিয়ান টিম এবং বাংলাদেশ টিম আমরা প্রথম ম্যাচ ড্র করেছিলাম বাইরে। ওকে। তো ফার্স্ট ইনিংসে আমরা রফিক এবং মোহাম্মদ রফিক এবং আবুল বাশার মোহাম্মদ দুজনেই সেঞ্চুরি করে। তো দুই টিমেরই রান প্রায় কাছাকাছি। সেকেন্ড ইনিংসে যখন আমরা ব্যাটিংয়ে নামছি তখন আমাদের ব্যাটিংয়ে 6 উইকেট পড়ে গেছে এবং আমরা হারা অবস্থা, মানে হেরে যাবো এমন একটা অবস্থা। তো আমি ব্যাটিংয়ে নামছি 6 উইকেটের পরে। ব্যাটিংয়ে নামার পরে টিনো বেস্ট নামে একটা ভালো ফাস্ট বোলার, তখন ইয়াং, এখনও খেলে, মানে শেষের দিকে মাঝে মাঝে খেলে। তো আমি দেখি টিনো বেস্ট বোলিং আসছে এবং খুব জোরে বল করে এবং অফ দ্য পিচ কুইক। সে তখন ওই সময় ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে কুইক। আচ্ছা। আমি যখন খেলতে নামছি তো আমাদের দেশে তো অত জোরে বোলার থাকে না, যে ইউজ টু না। তো খেলতে যদি সামনে উপরের বলগুলো খেলতে খুব প্রবলেম হচ্ছে, অফ দ্য পিচ পরে বল সাই করে চলে যাচ্ছে, তো খেলতে প্রবলেম হচ্ছে। তো আমি দেখলাম যে এই বোলারটা তো আমাকে খুব ঝামেলা করবে। তো আমি একটা দুটা বল খেলা পরে আস্তে করে 1 রান পেয়ে গেছি, আস্তে করে ব্যাটের এই যে লেগে এক সাইড দিয়ে থার্ড ম্যান একটা রান পাওয়ার পরে বোলারের জন্য আমি মানে নন স্ট্রাইকারে যখন ওখানে গেছি, বোলার যখন বল ডেলিভারি দিয়ে যাচ্ছিল তখন তাকে বলছি, এই তোমার বল তো অফ স্পিনারের মতো। হ্যাঁ, মানে তুমি কি বল করে, অফ স্পিনার বলে তোমার পেসই নাই, কিন্তু সে অনেক জোরে বল করে। তো স্বাভাবিক একটা ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা কি হতে পারে, আপনাকে যদি আমি যদি অফ স্পিনার বলি তো খেপে যাবে, খুবই স্বাভাবিক। খেপে যে সে এমন মানে হেভি খেপে টেপে একবার চেহারা টেরা একদম ভচকাই দিয়েছে। তো আমি চিন্তা করছি তুই খ্যাপ, আমি তো চাই তুই খ্যাপ, আর আমাকে না আমাকে বাউন্সার মার। বাউন্সার মানে কেন বলছি, আমি আবার বাউন্সার বল খুব ভালো ছাড়তাম। আমার যেহেতু ফিটনেস ভালো ছিল, কেউ বাউন্সার মারলে দেখবেন যে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা উইকেটগুলোতে আমি খুব ভালো বল ছাড়তাম। তো আমি জানি একটা ফাস্ট বোলার খুব বেশি হলে 5 ওভার বল করবে, 30টা বল করবে। তো 30টা বলের মধ্যে যদি আমাকে 20টা বাউন্সার মারে, তো আমি 20টা ছেড়ে দেবো, ম্যাক্সিমাম 10টা খেলা লাগবে। আর এই 10টার মধ্যে আমাকে 5টা খেলা লাগবে, আমার পার্টনারকে 5টা খেলা লাগবে, তার মানে ভাগে আমার 5টা পড়বে 30 বলের মধ্যে। তো ওকে যত বাউন্সার মারবো ও তত টায়ার্ড হবে আর আমি তত আউট হওয়ার চান্সটা কমে যাবে। তো আমি ওকে যখনই আমি এদিকে আসি বলি, ওই অফ স্পিনার, এই অফ স্পিনার, ওকে শুধু হ্যাঁ এই বলি, আর ও তখন খেপে শুধু আমাকে গায়ে মারার চেষ্টা করে, গায়ে মারা চাই যে মাথায় মারতে, বডিতে মারতে। ও বাউন্সার মানে আমি ছাড়ি, আমি চিন্তা করছি যে শুধু চিন্তা করছি যে উপরে না বল করে, উপরে কোনো আটকাবো। তো যাই হোক, ওইভাবে আমি ওই ম্যাচে সেঞ্চুরি করছিলাম। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কখনো কখনো আপনি অপোনেন্টের দুর্বলতাগুলোকে পিক করতে হবে। তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আজকে এবং সেই হাই ভোল্টেজ ম্যাচ আমরা বলি, বাট এবারে কি যে সিনারিওটা পাকিস্তান আমাদেরকে দেখিয়েছে ইউএস এর কাছে হেরে, সেই জায়গায় কি হাই ভোল্টেজ ম্যাচটা বলতে পারছি? আমি বলবো যে হাই ভোল্টেজ গেম হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করছি। বিকজ হচ্ছে একটা হচ্ছে ইন্ডিয়া তো ধরেন মোটামুটি বেস্ট টিম এই ওয়ার্ল্ড কাপের, মাথা নষ্ট, এবং তারা চাইবে ওয়ার্ল্ড কাপটা জিততে, কারণ ওয়ান ডে ক্রিকেটে যেটা আসলে হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে যে পাকিস্তানের এই ম্যাচ জেতা ছাড়া কোনো ওয়ে নাই। পাকিস্তান যেহেতু এটা ছোট ম্যাচ হেরে গেছে ইউএস এর সাথে, এখন পাকিস্তানকে বাঁচতে হলে ইন্ডিয়াকে হারাতে হবে। আর ইন্ডিয়া পাকিস্তান খেলা যদি বলা হয় যে পারফরমেন্স র্যাঙ্কিং সব কিছু যদি বলেন, কাগজ কলম দিয়ে বলবো ইন্ডিয়া অনেক এগিয়ে আছে। যদি 20 হয়ে থাকে, পাকিস্তান হচ্ছে 17 বা 18। তো সব কিছু মিলে তারা অনেক এগিয়ে, কিন্তু দিন শেষে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ। বিকজ পাকিস্তান এমন একটা টিম, আনপ্রেডিক্টেবল টিম, যে কোনো দিন অঘটন ঘটা দিতে পারে। আজ থেকে কিছু মানে 1 বছর না 1.5 বছর মনে আগেই, যে আপনি মনে আছে যে 10 উইকেটে ইন্ডিয়াকে হারাই দিয়েছিল। তো এই জন্য আসলে ক্রিকেট ম্যাচে বলা কঠিন যে কি জিতবে। একটু যদি আমি এবার স্ক্রিনে চোখ রাখি, আমরা আসলে একটু দেখবো। হ্যাঁ, যেটা নরমালি বলছে যে 69% চান্সেস রয়েছে, এই আমি ঠিকই বলছি, আপনি 31% হচ্ছে পাকিস্তানের, 40-60 এরকম একটা। হ্যাঁ জি জি। আপনি কি ভেবেছিলেন যে ইউএসএ হারাই দিবে পাকিস্তানকে? না, আমি কল্পনাই করিনি। তো এরকম ঘটনা তো ক্রিকেট মাঠেই হয়। 12 বারের মুখোমুখিতে যদি টি20-র কথা বলি, আমি 9 বার জিতেছি ইন্ডিয়া, 3 বার হচ্ছে আপনার পাকিস্তান। সো আলটিমেটলি বলা যায় না কি হবে, বাট গো ফর ইন্ডিয়া আর পাকিস্তান। আমি কিন্তু কোনো দলকে আলাদা সাপোর্ট করি না। আপনাকে বলি যে আমি সবসময়, যেমন একটা সময় ছিলাম পাকিস্তানের সাপোর্ট ছিলাম, অনেস্টলি বলি পাকিস্তানের সাপোর্ট ছিলাম আজ থেকে ধরেন 25-30 বছর আগে, যখন ওয়াসিম আকরাম, ইমরান খান বা ওয়াকার ইউনুস, একটা যে গ্ল্যামার, ছোটবেলায় কিন্তু আমরা গ্ল্যামার দেখতাম যে কে কত সুন্দর দেখতে, স্টাইলি আলাদা, দৌড়াচ্ছে, ইমরান খান বল নিয়ে চুল নড়ছে, তাদের পারফরমেন্স সবকিছু মিলেছে পাকিস্তান। এমনকি ইন্ডিয়ান লোকরাও তখন পাকিস্তানের সাপোর্ট ছিল অনেক। এখন আমি বলবো ইন্ডিয়া অনেক ডেভেলপ করে গেছে। আমি কোন সেন্সে বলছি এখন ইন্ডিয়াকে সাপোর্ট করি, বিকজ হচ্ছে তাদের যে কালচার, তারা যেভাবে ডেভেলপ করেছে, ভীষণ রকম পুরো ক্রিকেট থেকে ইন্ডাস্ট্রিকে এমনভাবে ডেভেলপ করে এমন জায়গায় নিয়ে গেছে, দেখতে মজা লাগে, একটা আর্ট। আপনি যদি ইন্ডিয়া টিমের যে কোনো প্লেয়ার আইপিএলে যখন দেখি 10 করে রান লাগবে, মানে অহরহ তারা 10 করে ফেলছে। রোহিত শর্মা এবং বাবর আজমের একটু এটা দেখে নিতে পারি এই মুহূর্তে। ক্যাপ্টেন প্রোফাইল যদি দেখি, বাবর আজম পাকিস্তান, 29 ইয়ার্স, প্লেইং রোল হচ্ছে ব্যাটার, স্ট্রাইক রেট 129.77 এবং রানস হচ্ছে 4067। অন্যদিকে যদি আমরা রোহিত শর্মাটা দেখি, 37 ইয়ার্স,
এবং টপ অর্ডার ব্যাটসম্যান আমরা সবাই জানি, স্ট্রাইক রেট 139.98 এবং রানস হচ্ছে 4026। এই যে প্লেয়ারের মধ্যে পার্থক্য, মানে বাবর আজম নো ডাউট ভালো, কিন্তু বাবর আজম একটা জিনিস হচ্ছে যে ধরেন হয়তো 50 রান করে, হয়তো 45 বলে, রাইট, কিন্তু এই কিন্তু 50 বল করে হয়তো 30 বলে। একদম। আমার একেবারে শেষে আছে পাইলট ভাই, স্ক্রিনে তাকাবো, একটা ছবি দেখবো, বলতে হবে যে সে আসলে কে। না, এটা কোনো ছবি, এটা একটা ঝাপসা ছবি, পানির মধ্যে ডুবে গেছিল, ওই যে আগেকার যে নেগেটিভ থাকে না, হ্যাঁ। ডুবে গেছে, ওরকম একটা ছবি উঠেছে। আপনাকে বলতে হবে যে লোকটাকে খুবই আমি যদি একটু বলি, সে কিন্তু কোনো দেশের প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের। তাহলে তো রাসেল, পোলার্ড অথবা রাসেল নাকি, কাছে কিছু তো দেখা যায় না, এত ঝাপসা, তো ছবি তো মানে মার্কে গেছে, মানে পানিতে ভিজে গেছে। আন্দ্রে রাসেল, দেখি ঠিক হয় কিনা। আন্দ্রে রাসেল অথবা পোলার্ড, শরীর দেখে মতো মনে হচ্ছে। এই যে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজকে thank you সময় very দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আর যেন ভালো কাজ করতে পারি মানুষের জন্য, সবসময় দোয়া করবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে মানুষের দিকে না তাকে নিজের ভালো কাজগুলো নিজে করতে থাকেন, দেশের জন্য হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো শোতে। শিওর। দর্শক ভালো থাকুন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো এক্সিরামিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি থেকে।